আসলে বিএনপিকে ভোট না দিয়ে এই জামাত শিবিরকে কেন ভোট দেবে? একজন মধ্যপন্থার মানুষ, নাহিদ, আসিফ, মাহফুজের গড়া রাজনৈতিক দল, যার প্রধান পৃষ্ঠপোষক ডক্টর ইউনূস, যাদের প্রত্যেকে পরিচিত মুখ, তাদেরকে ভোট না দিয়ে এই আলী হাসান জুনায়েদ আর রাফে সালমান রিফাতের পেছনে গিয়ে কেন দাঁড়াবে? বাংলাদেশের ছাত্ররা আবারও নতুন আরেকটা দল গঠন করতে যাচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, নবনীতা চৌধুরীর বয়ানেও আলাপ করেছিলাম যে ছাত্র শিবির বলে, জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্কিত বলে, তারা নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যখন গঠিত হচ্ছিল তখন তাদেরকে বড় কোনো পদ দিতে অস্বীকৃতি জানায় এই নাহিদ, আসিফ, মাহফুজেরা, মানে যারা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা ছিলেন তাদের মধ্যে যারা জাতীয় তারকা হয়ে উঠেছেন উপদেষ্টা হিসেবে সরকারে যোগ দিয়ে, তারা একরকম আপত্তি জানান যে শিবিরের নেতৃত্ব প্রদানকারী মুখগুলোকে তারা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে কোনো বড় দায়িত্ব দিতে চান না, তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিতর্কিত হয়ে পড়বে। এবং এ কথার সূত্রে তখন পুরো মার্চ মাস জুড়েই আপনারা যারা লক্ষ্য করেন, নবনীতা চৌধুরীর বয়ান শোনেন বা বাংলাদেশের রাজনীতির দিকে নিবিড়ভাবে লক্ষ্য রাখেন, তারা তখন দেখেছেন যে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র শিবিরের যে একটা নেতৃত্ব প্রদানকারী ভূমিকা, সেটা নিয়ে তখন ফেসবুকে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ লিখতে শুরু করেন। তখনই আমরা জানি যে সারা দেশে প্রোফাইল পিকচার লাল করার যে আন্দোলন, সেই আইডিয়াটি প্রথম আসে ছাত্র শিবির নেতা আলী হাসান জুনায়েদের কাছ থেকে। আমরা তখন জানি যে 4 আগস্ট, 5ই আগস্ট এই সময়টাতে নাহিদ, আসিফ, মাহফুজ ছিলেন আসলে এই আলী হাসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত নামে ছাত্র শিবিরের 2 নেতার সঙ্গে, এবং তারাই আসলে স্ক্রিপ্ট লিখে দেন কিভাবে 5ই আগস্ট নাহিদ যে ভিডিও বার্তায় অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চায়, এর খসড়াটি তৈরি করেন আলী হাসান জুনায়েদ। রাফে সালমান রিফাত সেই ভিডিওটি তৈরি করে সেই ভিডিওটি ছড়িয়ে দেন। তো এ ধরনের নানা ছোট ছোট কাহিনী, ছোট ছোট ঘটনা, জুলাই আগস্টের ঘটনা, সেই সময়কার ইতিহাসকে ধরে রাখবার জন্য শিবির নেতারা সে সময় ফেসবুকে লিখতে শুরু করেন। এবং তখন আসলে এই কথাটাও সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার হতে থাকে যে ওই সময়ে খুবই ঘনিষ্ঠভাবে একসঙ্গে আন্দোলন করলেও, এবং আগস্টের আন্দোলনের পর আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বেরিয়ে আসতে দেখলাম ছাত্র শিবিরকে, সেটার একটা স্পেস জুলাই আগস্ট আন্দোলনের পরে তৈরি হলেও, এবং আমরা এটাও জানতে পারলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রথম ফোন করেছিলেন যিনি, তিনিও একজন শিবির নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি সাদিক কায়েম। কিন্তু আমরা দেখলাম যে প্রথমত এই জাতীয় নাগরিক পার্টি গঠনের ক্ষেত্রে প্রধান যে বচসার জায়গা, যে মন কষাকষির জায়গা, যে দ্বন্দ্বের জায়গা তৈরি হচ্ছে, তা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে যখন আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্ররা, তখন এই ছাত্র উপদেষ্টারা মনে করছিলেন যে বড় পদগুলো শিবির নেতাদের দেওয়া যায় না। অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে জাতীয় নাগরিক কমিটিকে ঘোষণা করলো, তখনও কিন্তু এই শিবির নেতারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তো এমন একটা দ্বন্দ্ব, মন কষাকষির জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি গঠিত হলো, কিন্তু সেখানে শিবির নেতারা যোগ দিলেন না। এবং জাতীয় নাগরিক পার্টি কি বলল, এখানে ডান, বাম, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একসঙ্গে যুক্ত হতে পারবেন। যদিও অনেকেই প্রশ্ন করছেন যে নেতৃত্ব পর্যায়ে আসলে কেন শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ পুরুষদের দেখা যাচ্ছে, কিন্তু তারা বললেন এটা সকলের, সব মত পথের একটা জায়গা হবে। এবং এখন পর্যন্ত তারা এরপরে অবশ্য গঠনতন্ত্র ঘোষণা করতে পারেনি, কিন্তু মানে তারা বলছে তারা ডানও না বামও না। এবং আমরা জানি যে সেখানে বামপন্থী দলগুলো থেকেও অনেকে এসে যুক্ত হয়েছেন।
তো এরকম একটা জায়গায় আছেন তারা। এখন শিবির নেতারা যে দল করবেন বলে গুগল ফর্মে এক নতুন আরেক ব্যাপার শুরু হয়েছে। গুগল ফর্ম তারা দিয়েছেন ফেসবুকে, যে যারা আগ্রহী এই প্ল্যাটফর্মে, তারা যে রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে যাচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে মাথায় রেখে, মানে সেই নাগরিক পার্টির মতোই, সেই প্ল্যাটফর্ম, এটাকে এখনো তারা রাজনৈতিক দল বলছেন না, সেই প্ল্যাটফর্মেও নাকি তারা ডান বাম মানে সকল পন্থার মানুষকে যোগ করবেন। এখন এই জায়গাটিতেই এই যে আসলে ছাত্র শিবিরকে, দুটো জায়গায় আসলে ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামীর রাজনীতি চিরকাল একটা গোপন রাজনীতিতে গিয়ে পরিণত হয়। দেখুন, এই জুলাই আগস্ট পর্যন্ত তো এটা একটা গোপন রাজনীতির মতোই ছিল, মানে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবির ছিল, কিন্তু কেউ বলছিলেন না যে তারা ছাত্র শিবির করেন। এদের একটা বড় অংশ বলছিলেন তারা ছাত্রলীগ করেন, মানে টিকে থাকার জন্য, কিন্তু করছিলেন ছাত্র শিবির। তো আবারও ছাত্র শিবিরের নেতারা কেন, আমার প্রশ্ন, জামায়াতে ইসলামীতে যোগ না দিয়ে কেন তাদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম করতে হবে? সেটা কি এই কারণে যে নাহিদ ইসলাম, মাহফুজ আলম, এই যে জুলাই আগস্ট আন্দোলনের ছাত্র উপদেষ্টা সমন্বয়কারী, তারাও বলছেন যে আসলে জামায়াতে ইসলামীর যুদ্ধাপরাধের কাফফারা হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে, মানে সেই পাপ বোধ থেকে তারা মনে করছেন যে জামায়াতে ইসলামীতে আর যোগ দেওয়া যাবে না, নতুন প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে? প্রশ্ন থাকে কেন তারা বলছেন যে তারা এমন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাইছেন যেখানে আসলে সকলেই, সকল মতেরই একটা মিলন ঘটবে। তাহলে শিবির নেতাদের গড়া রাজনৈতিক দলের সঙ্গে বা রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে নাহিদ, আসিফ, মাহফুজদের রাজনৈতিক দলের বা রাজনৈতিক প্ল্যাটফর্মের পার্থক্য কি? মানে কেন একটা আদর্শিক জায়গা জামায়াতে ইসলামী বা ছাত্র শিবিরও সরাসরি প্রকাশ করতে পারে না? এবং দেখুন, জামায়াতে ইসলামীর আমির এই জুলাই আগস্ট আন্দোলনের পর যাকে আমরা দেখলাম 5ই আগস্টে সেনাপ্রধান কোন কোন রাজনৈতিক দল উপস্থিত আছেন সরকার গঠন বিষয়ে আলোচনা করতে, প্রথমেই নাম বললেন জামায়াতে ইসলামীর আমির, এবং আমরা দেখলাম যে একটা ভীষণ শক্তিশালী অবস্থানে তিনি আছেন। তিনি সব ফোরামে খুবই মানে উষ্ণ অভ্যর্থনা পাচ্ছেন। আমরা দেখতে থাকলাম যে জামায়াতে ইসলামীর আমির বেশ স্পষ্ট করে মুক্তিযুদ্ধে তাদের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছেন, তিনি তাদের আদর্শিক জায়গাগুলো ব্যাখ্যা করছেন। কিন্তু সেই জামায়াতে ইসলামীকে আবারও এখন যুদ্ধাপরাধের কাফফারা দেওয়ার প্রসঙ্গ টেনে উপদেষ্টারা, এই ছাত্র উপদেষ্টারা দূরে ঠেলে দিতে চাইছে। অন্যদিকে দেখুন, বিএনপির সঙ্গে একটা বড় দূরত্ব তৈরি হয়েছে জামায়াতে ইসলামীর, এবং সেই দূরত্বে জামায়াতে ইসলামী জুলাই আগস্ট থেকে একদিকে বিএনপি তাতে শক্তিহীন হয়েছে, অন্যদিকে জামায়াতে ইসলামী ভেবেছে যে বিএনপিকে বাদ দিয়ে সে আসলে তার একটা জায়গায় সারা দেশের জাতীয় রাজনীতিতে একটা মুখ্য ভূমিকার জায়গায় যেতে পারবে। কিন্তু মুখ্য ভূমিকার জায়গা কি আসলে এই মধ্যপন্থা দিয়ে সম্ভব? এই যে একটা পাপ বোধের অনুভূতি যে আমাকে যুদ্ধাপরাধী ট্যাগ দিয়ে দিল কিনা, আমি ইসলাম পন্থার রাজনীতি করি সেটা বলাটা দোষের হয়ে যায় কিনা। দেখুন, একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে, আপনারা লক্ষ্য করেছেন কিনা, যে এই যে জুলাই আগস্ট আন্দোলনে যখন নাহিদ, আসিফ, মাহফুজরা শিবির নেতাদের যথাযথ কৃতিত্ব দিতে রাজি হচ্ছে না, সেই সময়ে, এবং শিবির নেতাদের পাশ কাটিয়ে দিয়েছে, দলে নেয়নি, দলে পদ দেয়নি, সেই সময়ে দেখুন প্রথম আলো তাদের প্রকাশনা সংস্থা থেকে আসিফ মাহমুদ, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার চোখে একটা জুলাই আগস্ট আন্দোলনের স্মৃতিকথা প্রকাশ করলো। মানে ঐতিহাসিক যে বয়ানগুলো তৈরি করা হচ্ছে, এর একটা বড় কারণ যে বাংলাদেশে সেকুলার রাজনীতির, বাংলাদেশে ইসলাম পন্থার রাজনীতির বাইরে যে মধ্যপন্থার রাজনীতি, তার আসলে ভীষণভাবে প্রয়োজন। বাংলাদেশে জুলাই আগস্টের আন্দোলনটিতে যে আসলে নেতৃত্বের ভূমিকায় বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো ছিল না, এই
জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব ভূমিকায় যে বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা ছিল না, বাংলাদেশে আসলে যে এই কথাটা তাদের প্রমাণ করায়, এবং একটা অসাম্প্রদায়িক জায়গা, মানে এই অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ এই শব্দগুলো তো বাংলাদেশের সেকুলার রাজনীতি যেভাবে দেখে আর বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতি যেভাবে দেখে সেখানে একটা বড় ধরনের পার্থক্য আছে। তো দেখুন, একটা ন্যারেটিভ দাঁড় করানো বাংলাদেশের সেই মধ্যম পন্থার যে রাজনীতি যারা প্রমোট করেন, যারা সেই রাজনীতি নিয়ে কথা বলেন, তাদের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু বাংলাদেশে এই জুলাই আগস্ট আন্দোলন এত চূড়ান্ত রূপ পেল, সেটা কি শুধুই শেখ হাসিনার পতনের জন্য, শুধু কোটার বিরুদ্ধে? মানে বাংলাদেশের মাদ্রাসা ছাত্রদের কত শতাংশ আসলে বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস পরীক্ষায় প্রতিযোগিতার জায়গায় যাওয়া পর্যন্ত তাদের শিক্ষাক্রমে টিকে থাকতে পারে, মানে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়তে পারে, এবং তারা আসলে কতজন, কত শতাংশ বিসিএস পরীক্ষার প্রতিযোগিতার ওই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারে যেখানে কোটা তাদের জীবনের এদিক ওদিক নির্ধারণ করে? আসলে এই বঞ্চনা, এই রাগ, এই ক্ষোভ একটা দীর্ঘদিনের কারো দৃষ্টিতে না পড়ার, কারো চোখে না পড়ার, মানে রাষ্ট্র আপনাকে দেখতে পাচ্ছে না। বাংলাদেশে শত শত হাজার হাজার মাদ্রাসা তৈরি হচ্ছে, কিন্তু রাষ্ট্র আপনাকে দেখতে পাচ্ছে না। শেখ হাসিনার পতন চাওয়ার যে আন্দোলন, যে কারণে ধরুন যাত্রাবাড়ি মহাসড়ক থেকে ঢাকা চিটাগং হাইওয়ে থেকে বাংলাদেশের মহাসড়কগুলো মাদ্রাসার ছাত্ররা এমনভাবে বসে থেকে অবস্থান কর্মসূচি নিয়ে দিনের পর দিন দখলে রাখলো, মানে যে কারণেই তো আসলে সরকারের এক রকমের পতন হয়ে গেল। সরকার কিন্তু সেনাবাহিনী পাঠিয়ে, পুলিশ পাঠিয়ে সেই মাদ্রাসার ছাত্রদের ওঠাতে পারলো না। মানে আন্দোলনটা মূল ঘটনাক্রম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ধারার ছাত্ররা, যারা আসলে মধ্যপন্থার রাজনীতি করতে চান, যারা সেই বাংলাদেশের স্বপ্ন দেখে আসলে মানে ওই আন্দোলনে যোগ দিয়েছেন, তারা কিন্তু ওই আন্দোলনের আসলে ডিসাইসিভ ফ্যাক্টর ছিলেন না, মানে সিদ্ধান্ত গ্রহণকারী পক্ষ ছিলেন না। তাহলে সিদ্ধান্ত গ্রহণকারী পক্ষ যারা আসলে প্রাণের ঝুঁকি নিয়ে বাহিনীগুলোর সামনে দিনের পর দিন অবস্থান নিল, মাহফুজ আলম ফেসবুকে যে ক্ষেত্রে বলেন যে বাংলাদেশে শাহবাগী পক্ষ, মানে সেকুলার রাজনীতির পক্ষ ধারণকারীরা, তো সেই সেকুলার রাজনীতির পক্ষরা টুপি দাড়ি দেখে আসলে মানুষকে জঙ্গিবাদী থেকে মানুষ, মানে মানুষের মধ্যে নিম্নতর, সেভাবে বিবেচনা করেছে। এই যে ছোট করে দেখা, এই যে বঞ্চনা, এই যে রাষ্ট্রের একটা হাজার হাজার লাখ লাখ ছাত্র, তরুণ, কিশোর, এদের প্রতি কোনো রকম কর্ণপাত না করা, তাদেরকে নজরে না আনা, এই জুলাই আগস্টের আন্দোলন তো তাদেরও আন্দোলন। তো তাহলে সেই আন্দোলনের জায়গা থেকেই আসলে মনে করা হচ্ছিল, ভাবা হচ্ছিল, জামায়াতে ইসলামী নিজে ভাবছিল যে তারা এমন একটা শক্তিশালী অবস্থায় গেছে যেখানে তারা আসলে ভোটের রাজনীতিতে, এবং এই কাজটাও শুরু করেছিলেন জামায়াতে ইসলামীর আমির, যে তারা ইসলামপন্থী দলগুলোর সঙ্গে, চরমনায়ের পীরের সঙ্গে আলোচনা করছিলেন এবং বলছিলেন যে তারা একটা পকেট বানাতে চান যেখানে সব ইসলামপন্থী দলের ভোট পড়বে। তো সেই জায়গা থেকে সরে এসে আসলে একদিকে প্রথম আলো আসিফ মাহমুদ, সজীব ভুইয়াকে দিয়ে জুলাই আগস্টের আন্দোলনের একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, যেখানে এই আন্দোলনের মধ্যে মাদ্রাসা ছাত্রদের কথা নাই, এই আন্দোলনের মধ্যে ইসলামপন্থী রাজনীতির কথা নাই। অন্যদিকে জামায়াতে ইসলামীকে সেই ১/১১ সরকারের সময় কার নিবন্ধন আইন থেকে শুরু করে সবকিছু মিলিয়ে একটা মধ্যপন্থায় নিয়ে আসা হচ্ছে। মানে আপনাদের তো মনে থাকবে, আমরা তো ছোটবেলা থেকে দেয়াল লিখনে দেখেছি জামায়াতে ইসলামী বলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তো আপনি তাকে সেখান থেকে সরিয়ে এনেছেন, সরিয়ে এনে শিবির নেতারা যারা ওই আন্দোলনে নেতৃত্ব দিল, জুলাই আগস্ট আন্দোলন, তারাও এখন আর জামাতে ইসলামীর রাজনীতিতে যাওয়াটাকে জুলাই আন্দোলনের স্পিরিটের সাথে মনে করতে পারছে না। অন্যদিকে জামায়াতে ইসলামী ব্যস্ত তাদের যুদ্ধাপরাধের বিচারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা আজহারুল ইসলামকে ছাড়িয়ে আনতে। তো সেই আইনি প্রক্রিয়া শেষ করতে তার চলছে ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে দেন দরবার,
তার নাই নিবন্ধন, সেই জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত পেতে আইনি রিভিউ শুরু হয়েছে, সেই নিয়ে তার চলছে ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে দেন দরবার, মানে আসিফ নাহিদ মাহফুজের সরকারের সঙ্গে দেন দরবার। তো এই অবস্থায় জামায়াতে ইসলামী আসলে আবারও নিজেকে, নিজের রাজনীতির জায়গাটা পরিষ্কার না করে, এই যে সকলকে আমি ধারণ করতে পারবো এমন একটা রাজনীতির প্ল্যাটফর্ম আমি গড়ে তুলতে চাই, সেটা বলে তার অনুসারী ছাত্রদের নেতারা যখন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়তে চান, তখন আসলে দুটো প্রশ্ন আসে। এক প্রশ্ন আসলে সকলের জন্য, মানে কি মধু যে আছে রাজনৈতিক দল গড়ায়, যে সকলে মিলে নতুন রাজনৈতিক দল গড়ায় মেতেছেন। অন্যদিকে দ্বিতীয় প্রশ্ন, জামায়াতে ইসলামী এবং শিবির নেতারা যদি তাদের রাজনৈতিক বিশ্বাসের জায়গা পরিষ্কার না করেন, তাহলে এই মধ্যপন্থার রাজনীতির কথা বলে যে ফ্যাসিবাদের বিলোপ ঘটাবেন, গণতন্ত্র কায়েম করবেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে সকল ধর্ম বর্ণ মতের মানুষকে এক জায়গায় করবেন, এই ডান বাম সকল মতের মানুষকে এক জায়গায় করে মধ্যপন্থার রাজনীতির কথা বলেন, তাহলে একজন ভোটার আসলে বিএনপিকে ভোট না দিয়ে এই জামাত শিবিরকে কেন ভোট দেবে? একজন মধ্যপন্থার মানুষ নাহিদ আসিফ মাহফুজের গড়া রাজনৈতিক দল, যার প্রধান পৃষ্ঠপোষক ডক্টর ইউনূস, যাদের প্রত্যেকে পরিচিত মুখ, তাদেরকে ভোট না দিয়ে এই আলী হাসান জুনায়েদ আর রাফে সালমান রিফাতের পেছনে গিয়ে কেন দাঁড়াবে? আমার মনে হয় জামায়াত শিবিরের রাজনীতি যারা ভাবছেন, আবারও যদি একটা গোপন রাজনীতির জায়গায় চলে যেতে না হয়, যাতে আবারও অপরাধ বোধে ফেরত যেতে না হয়, আমার মনে হয় যে তাদের রাজনীতির জায়গাটা, তাদের চিন্তার জায়গা এবং তারা ঠিক কোন মতবাদের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান সেটা পরিষ্কার করা তাদের জন্য অত্যন্ত জরুরি। ধর্মভিত্তিক রাজনীতি আসলে মধ্যপন্থার রাজনীতি হতে পারে না। কাজেই খুব জরুরি যে ধর্মভিত্তিক রাজনীতি থেকে কি করে একটি ন্যায্যতার বাংলাদেশের কথা হয়তো তারা বলতে পারেন, কিন্তু কিভাবে তারা আসলে তাদের রাজনীতির স্পিরিটটা ধারণ করবেন সেটা বাংলাদেশের মানুষকে পরিষ্কার করে বোঝানো খুব জরুরি। না হলে আসলে এই জামাত শিবিরের নেতারা শেষ পর্যন্ত আবারও, যতদিনে ডক্টর ইউনূস নির্বাচন দেবেন, আমার মনে হয় আবারও তারা সকলের কাছে অপাংতেয় হয়ে পড়বেন এবং হয়তো তাদেরকে আবারও কোনো বিভিন্ন নাম নিয়ে রাজনীতির এই চর্চায় তাদের চালিয়ে যেতে হবে।